ইয়াদব মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করব না। এর জন্য যদি আমাকে সারা জীবন বিয়ে না করে থাকতে হয় তবে তাই করব। পাত্রের এমন কথা শুনে মুহূর্তে থমকে গেল বিয়ে বাড়িতে থাকা মানুষজন। শুরু হলো আত্মীয়দের মধ্যে কান ঘোষা। সাথে পাত্রীর জায়গায় ফারাকে দেখে সকলে অবাক। পাত্রী বদল হয়েছে, এই নিয়ে হই হুল্লোড় শুরু। এককজনের এককতা। আজহার রহমান বুঝতে পারছেন না কি করবেন। তখন পাত্রীর মা কিছুটা রেগে এগিয়ে এলেন। আজহার রহমানকে প্রশ্ন করলেন, এসব কি হচ্ছে বেয়ান সাহেব? রাখির জায়গায় আপনার ভাইয়ের মেয়ে কেন? রাখি কোথায়? আজহার রহমানের মুখ কালো হয়ে এলো। পাশে ওনার স্ত্রী ছিলেন আছিয়া বেগম। বিয়েতে বেশি মানুষ না থাকলেও পরিচিত আত্মীয় স্বজনরা আছেন, কি ভাববেন। তিনি বোঝানোর চেষ্টা করলেন। বেআইন সাহেবা, আমি আপনাকে বুঝিয়ে বলছি, এদিকে একটু আসুন। রেণু চৌধুরী রেগে গেলেন। যা বলার এখানেই বলুন। আমার ধৈর্য নেই। এমনিতেই চেয়েছিলাম না এমন ঘরে বিয়ে দিতে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই আজহার রহমানের পাশ থেকে বেরিয়ে এলেন পাত্রের বাবা আনিস চৌধুরী। নিজের স্ত্রী এবং সকলের উদ্দেশ্যে বললেন, রাখি এ বিয়েতে রাজি না। সে একটু আগে জানিয়েছে তার আগেই বিয়ে হয়ে গেছে, কয় মাস আগে, এবং নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছে। সে ভয়ে বলতে পারেনি, আজ বিয়ের আগ মুহূর্তে বলেছে। রেণু চৌধুরী সহ সকলে আর এক দফায় অবাক হলেন। রাখিকে সকলে ভদ্র আর শান্ত বলে জানেন। উড়নচণ্ডী তো ফাড়া, এজন্য তাকে সহ্য করতে হচ্ছে। কিন্তু সে সহ্য করতেও পারে না। সে যা সত্যি সেটা মুখের ওপর বলে দেয়, অন্যায় মানতে পারে না। আবার শুরু হলো সমালোচনা। রেণু শেখ স্বামীর দিকে তাকিয়ে জানতে চাইলেন, তাই বলে আরেকজনের সাথে কেন বিয়েতে বসতে দিয়েছ? তুমি কি রিজভির মতামত নিয়েছো? আনিস চৌধুরী গম্ভীর কণ্ঠে একরকমভাবে বললেন, আমার কথাই শেষ কথা। আমি মনে করি এটাই ভালো হবে। আর তোমার ছেলে এবং তুমি এ নিয়ে কোনো কথা বলবে না। একবার তোমাদের কথা তো শুনেছিলাম, এবার আমার কথা শুনো। রিজভি এতক্ষণ দাঁড়িয়ে শুনলেনও। রেগে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেলল মেঝেতে। রাগে ফুঁসে উঠে বাবার সামনে আসে। আমি এই বেয়াদব মেয়েকে কিছুতেই বিয়ে করব না। যার মধ্যে অহংকারে ভরা উড়নচণ্ডী, নিম্নতম ভদ্রতা যার মধ্যে নেই, তাকে আমি মেনে নিতে পারবো না। মানে কিছুতেই না। ফারার রাগ উঠে যায়। একজন লোক তাকে যা নয় তা বলবে, সে কিছু বলতে চেয়েও পারছে না। চুপ করে থাকতে হচ্ছে, একমাত্র তার বড় আব্বুর জন্য। সে মানুষটা তাকে ছোট থেকে আগলে রেখেছে। বাবা মাহীন হয়েও বুঝতে দেয়নি যে সে অনাথ। বড় আব্বু বড় আম্মু দুজনেই নিজের সন্তানের মতো মানুষ করেছেন। তাদের কথা ফেলতে পারবো না। নেহাতি সম্মান রক্ষার্থে এই বিয়েতে এসে বসেছে, নয়তো দাঁড়িয়ে থাকা গম্ভীর দাম্ভিক পুরুষ ডাক্তার ইমতিয়াজ রিজভীকে জীবনেও বিয়ে করতো না। পৃথিবীতে বিয়ের জন্য একমাত্র পুরুষ ওই রিজভী চৌধুরী থাকলে তবুও বিয়ে করতো না। কিন্তু নিয়তি না চাইলেও বাধ্য করল। অনিশ চৌধুরী রিজভীর কথা শুনলেন, কিন্তু গ্যার করলেন না। বরং সে গাম্ভীর্যতা বজায় রেখে বললেন, আমি কোনো কথা শুনতে চাই না। এখানে আমার সম্মানের প্রশ্ন, বউ না নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তোমাকে এই বিয়ে করতে হবে। আর এই মেয়েকে আমি করব না। আপনি কি করতে পারেন করেন। রিজভীও জেদ দেখালো। রেনু বেগমের হাতে জামাই নামানোর সময় স্বর্ণের আংটিটা খুলে দিয়ে চলে যেতে যায় বাইরে। কিন্তু দরজার কাছে যাওয়ার আগেই আনিস চৌধুরীর কণ্ঠ ভেসে আসে, ভেবেচিন্তে যাও। হসপিটাল বানানোর জন্য যে জায়গাটা দিতে চেয়েছিলাম সেটা নাও পেতে পারো। রিজভী বাবার কথা শোনা মাত্র থেমে যায়। সে দরজা থেকে ফিরে বাবার দিকে অসহায় চোখে তাকায়। শুধুমাত্র এরকম একটা বেয়াদব মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাকমেল করছো? তুমি জানো ওই জায়গাটা আমার দরকার। আমার স্বপ্ন ওখানে হাসপাতাল বানাবো। গরিব মানুষদের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দিব। সেই সুযোগে আমার ইমোশন নিয়ে খেলছো? এটা মোটেও ভালো করলে না আব্বু। ওই জায়গার জন্য বিয়ে অবশ্যই করব, তবে তোমাকে কখনো ক্ষমা করব না। রিজভী মায়ের হাত থেকে স্বর্ণের আংটিটা নিয়ে পড়ে। মেঝেতে পড়ে থাকা পাগড়িটা যেন কেউ একজন তুলে দেয়। সে চুপ করে পড়ে নিয়ে বিয়ের আসরে বসে পড়ে। সেখান থেকে আনিস চৌধুরীর দিকে তাকিয়ে আছে। চোখ হয়তো ঘৃণার কথা বলছে, নয়তো অপরাধী ভাবছে। আনিস চৌধুরী দূর থেকে ছেলের দৃষ্টি লক্ষ্য করলেন। আজ যে বিয়ের জন্য এই বাবাকে অপরাধী ভাবছিস, একদিন এই বিয়ের জন্য বাবাকে সাধুবাদ জানাবি। শুধু এই অপেক্ষায় সময়ের। পরিবেশ শান্ত হলো। তিন কবুলে বিয়ে সম্পূর্ণ হলো।
কবুল বলার আগে রিজভি ফারা দুজনেই চুপ ছিল। মত নেই কারো। একজন তার স্বপ্নের জন্য বিয়ে করলো, আর একজন তার পরিবারের সম্মানের জন্য। এর পরিণতি কি সুখের হবে? দূরত্ব কাটিয়ে ভালোবেসে দুজনে কি এক হতে পারবে? একে অপরের বিপরীত মেরু, সেইখানে কি ভালোবাসার ফুল ফুটবে? কবুল বলে বিয়ে হওয়ার সাথে সাথেই নতুন বউকে রেখে রিজভি আগেই চলে যায়। এ নিয়ে প্রতিবেশীদের শত কথা, যেমন বাবা কেমন ছেলে, ফাড়া বিয়ে হলো গো, আছিয়া ওকে নিয়েও গেল না। এভাবে চললে ফাড়া কি সুখী হবে? বেশি দিন লাগবে না ডিভোর্স হতে। সেটা আমি দেখবো, আপনাদের এত কষ্ট করে ভাবতে হবে না। আপনারা বরং একটু ভালো করে দোয়া কইরেন। ফারা মামনি, তুমি চলো। প্রতিবেশীদের মুখে যেন নুনের ছিটা পড়ল। তারা মুখ বেঁকিয়ে আরও শুরু করলো সমালোচনা। এইসব করা তো কিছু মানুষের কাজ। ফারা ফুল সাজানো গাড়িতে গিয়ে বসলো। পাশে বসলো একটি মেয়ে, যে সম্পর্কে ননদ হয়, নামটাও জানা হয়নি। রাখিয়াপুর বিয়েটা হুট করে ঠিক হয়। আমাদের বাসা ময়মনসিংহে, পড়াশোনার জন্য ঢাকায় থাকতে হয়। রাখিয়াপু সেখানে থাকে, তবে আমাদের আলাদা ভার্সিটি হওয়ায় আলাদা থাকতে হয়। একদিন ভার্সিটি হল থেকে বাসায় এসে শুনি রাখিয়াপুর বিয়ে। আপু 2 দিন আগে বাসায় আসে, আমার ইম্পর্টেন্ট ক্লাস থাকায় আসতে পারেনি। হুট করে বিয়ের ঠিক করার কারণও খুঁজে পেলাম না। ভাবলাম বড় আব্বু যখন দিচ্ছে ভালো হবে। তবে আমার পাত্রকে দেখার ভাগ্য হয়নি। ওনারা যেদিন এসেছিলেন সেদিন আমি বাসায় ছিলাম না, ছিলাম ঢাকায়। রাখি আপু আমার 2 বছরের বড়। সে অনার্স 3য় বর্ষে পড়ে, আর আমি এবার অনার্সে 1ম বর্ষ। আজকে যখন বিয়ে ঠিক কয়েক মিনিট আগে বড় আব্বু আর বড় আম্মু আমার রুমে আসে, তখন আমি একটা সুন্দর লেহেঙ্গা পরে বসেছিলাম। তাদের দেখে বললাম, কেমন লাগছে আমায় বলো তো? ওরা কোনো উত্তর দিল না। মুখ দেখে বুঝতে পারলাম কিছু হয়েছে। কি হয়েছে? তোমাদের মুখ এমন কালো হয়ে আছে কেন? বড় আব্বু মাথায় হাত রাখলেন, কিছু ক্ষীণ স্বরে বললেন, রাখি এই বিয়ে করতে চায় না, ও অন্য কাউকে ভালোবাসে, আর তাকে চুপ বিয়ে করতেছে কয় মাস আগে। কি বলছো বড় আব্বু? রাখি আব্বু এমন করতে পারে? ফারা অবাক হলো। রাখি ওর বড় হলেও ওকে সব কথা বলে, কিন্তু বিয়ে বা কাউকে ভালোবাসে এমন কথা তো কখনো আগে বলেনি। আমি বরং রাখি আব্বুর কাছে যাই। ফারা বেরিয়ে যেতে চাইলে আছিয়া বেগম ওর হাত ধরে আটকে দেয়। ফারা পিছনে ঘুরে তাকায়। আছিয়া বেগম ওর দিকে তাকিয়ে বললেন, রাখির বদলে এখন তোকে বিয়ে করতে হবে ফারা। এখন এই মুহূর্তে তুই আমাদের সম্মান রক্ষা করবি, বিয়ের আসরে বসবি। আছিয়া বেগমের কথা যেন ফারার কানে বোমার সমান নেয়। সত্যি কি এ কথা শুনলে যেন বিশ্বাস করতে পারছে না। ফারা পড়াশোনায় ভালো হওয়ায় তারা নিজেরা বলতো, এত তাড়াতাড়ি বিয়ে দেবো না, অনেক দূর পড়াবো। তুই আমাদের সম্মান রাখবি তো? আজহার রহমানের কথায় ফারা ভাবনা থেকে বেরিয়ে আসে। একটু সময় নিয়ে ভেবে মাথা নাড়ায়। পাত্রকে তা সে জানতো না, তখনও বর আসেনি। কিন্তু বিয়ের আসরে বিয়ে পড়ানোর সময় দুজনকে একসাথে বসিয়ে দেয়, তখনই দেখা হয় দুজনের। রিজভি আর ফারা দুজনেই রিজভি রাখিকে দেখছে। রিজভি আর ফারা দুজনে অবাক। রিজভি রাখিকে দেখছে, কিন্তু এই মেয়েকে ফারাও কল্পনাতে ভাবতে পারেনি এই পাত্র ব্যক্তি। হ্যাঁ, ও তো ওনাকে চেনে প্রায় 6 মাস আগে থাকতে। তাদের পরিচয় এবং পরবর্তী দেখা হওয়া শুধু ঝগড়া আর রাগারাগি মিশে। যাকে সে 2 চোখে দেখতে পারে না, অপর ব্যক্তিও সেম। এর কারণও অবশ্য আছে, অন্য একদিন শোনাবো। আর আনিস চৌধুরীকে প্রায় বছরখানেক হলো চিনে, কিন্তু তার ছেলে যে রিজভি চৌধুরী তা জানতো না। ভাবি, বাসায় এসে গেছি, এবার নামো। সম্পর্কে ননদ হয় মেয়েটার কথায় ঘোর কাটে ফারার। সে তাকিয়ে দেখে একটা 2 তলা বিশিষ্ট বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো। ও বুঝতে পারে না এটাই তার নতুন ঠিকানা, নতুন জীবনের সূচনা এখানে হবে। কিন্তু মেয়েরা যে স্বপ্ন নিয়ে নতুন জীবনের সূচনা করতে শ্বশুর বাড়িতে পা দেয়, ফারা কি সেই স্বপ্ন আছে? স্বামী যাকে মানবে সে তো মানতেই চায় না। তবে কি এই নতুন জীবন সুখের বদলে তার জীবনে দুঃখ বয়ে আনবে? ফারা কিছুক্ষণ গাড়ির ভেতর বসে থাকলো। বাইরে তাকিয়ে দেখে বাড়ির গেটটা কেউ একজন খুলে দিল। ওর নেমে যাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই, কিন্তু তার পা একদমই এগোতে যাচ্ছে না। এই বাড়িতে সে কি সত্যি মানিয়ে নিতে পারবে? এই বিয়ে কি টিকবে? ভাবি, নামছেন না কেন? সবাই অপেক্ষা করছে। পাশ থেকে মেয়েটা বলে উঠল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ের সম্পর্কের ননদ, অথচ এতক্ষণে নামও বলেনি। নাম কি কে জানে?
নেমেই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন রিজভির মা রেণু চৌধুরী। উনি একটু আগেই এসেছেন। মুখে কোনো হাসি নেই, বরং গম্ভীর বিরক্তি। এক ঝলক তাকিয়ে ফারা বুঝতে পারল এখানে তার সাথে সম্পর্ক সুমধুর হবে না। এসো, ভিতরে যাও। রেণু বেগম কড়া গলায় বললেন। পাশে আনিস চৌধুরী সেন ইশারায় ছোট মেয়েকে নিয়ে যেতে বললেন। ফারা মাথা নিচু করে ভেতরে প্রবেশ করলো। পা রাখতে না রাখতেই কানের কাছে কটাক্ষ শুনতে পেল। কি ভাগ্য মেয়েটার, নিজের বোনের জায়গায় দখল করে বউ হয়ে এলো। এক কথা শুনে ফারা পা থেমে যায়, কিছু বলতে পারছে না, আবার সহ্যও করতে পারছে না। ইচ্ছা করছে কয়েকটা কথা শুনে দিতে, কিন্তু ও যে বড় আব্বুকে কথা দিয়ে এসেছে, এসে চুপচাপ থাকবে, কারো মুখের ওপর কথা বলবেন না। সামনে থাকা কয়েকজনের গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনেও ফারা পাত্তা না দিয়েই পা বাড়ালো। কিন্তু হঠাৎ কারো পায়ের সাথে পা লেগে পড়ে যেতে যায়, তখনই নিজেকে সামলে নিয়ে পড়া থেকে বেঁচে যায়। ফারা আশেপাশে কিছু দেখলো না, তাহলে হোঁচট খেলো কোথায়? ওর ভাবনার মাঝে আর একজন মহিলা বলে উঠল। সাজতে পারে না, হাঁটতেও পারে না, এমন বউ রিজার্ভের মতো ছেলের সাথে যাই? ফারা কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। রিজভী তখনও আসেননি। সবাই অপেক্ষা করছিলেন বরের জন্য। কিছুক্ষণ পর রিজভী এলো, কিন্তু তার চেহারায় স্পষ্ট বিরক্তি। ফারা তার দিকে তাকাতে চাইলেও পারল না। চোখের সামনে ভেসে উঠল বিয়ের আসলে তার সেই কথাগুলো। আমি এই বেয়াদব মেয়েটাকে কিছুতেই বিয়ে করব না। এই সম্পর্কটা কি কখনো স্বাভাবিক হবে? রিজভী ভেতরে এসে মায়ের সামনে দাঁড়ালো, কিন্তু ফারার দিকে একবারও তাকালো না। পাশে আনিস চৌধুরী ছিল, তাকে দেখে রিজভী রাগে ফুঁসে ওঠে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করে না। তারপর বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে গটগট করে হেঁটে ওপরে চলে যায়। আনিস চৌধুরী উনার মেয়ে রাত্রিকে বললেন। রাত্রিমা, ফারহাকে রাজবাড়ির রুমে দিয়ে এসো তো। রাত্রির আগে আরো দুটো মেয়ে হাসি মুখে এগিয়ে এলো। আরে ভাবি, চলো আমরা নিয়ে যাই। আমাদের তো মনে হয় চিনো না, আমি হলাম হাসি আর ও খুশি, রিজভি ভাইয়া চাচাতো বোন, মানে তোমার ননদ। আর আমি হলাম সামিদ, তোমার একমাত্র দেবর। একটা ছেলে সামনে আসলো, দেখে মনে হচ্ছে ওর সমবয়সী হবে। ফারা না চাইতেও মুখে হাসি রাখলো। ওরা ওকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফারা সহ মেয়েগুলো রিজভির রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে দরজা বন্ধ। রাত্রি কয়েকবার ঠকঠকালেও তবুও দরজা খুলল না। স্বামীর জোরে ডাকতে লাগলো। তা ভাই, দরজা খুললো। একটু পর দরজা খোলার আওয়াজ হলো। রিজভি প্রচন্ড রাগী চোখে ওদের দিকে তাকিয়ে আছে। স্বামী রাত্রির পিছনে গেল। তা ভাই, আমি ডাকিনি, এই রাত্রি ডেকেছে। রাত্রি হা হয়ে স্বামীর মিথ্যা বলা শুনে ও অবশ্য অস্বীকার করেছে। রাত্রি ভাইয়ের দিকে নির্দেশ দিয়ে বলল, ভাবিকে রুমে দিয়ে যেতে বলেছে আব্বু, তাই দিতে এলাম। রিজভি ফারার দিকে তাকালো। মেয়েটা চুপচাপ এক ধ্যানে কিছু ভেবে চলেছে। তোরা এখন যেতে পারিস, যে আসার এমনি আসবে, তার পা আছে। রিজভির জ্বালা কথা শুনে ফারা ভ্রু কুঁচকে তাকায়। রাত্রি ওকে রুমের ভেতর দিয়ে আসে এবং সকলে চলে যায়। ওরা যেতেই রিজভি দরজা জোরে লাগিয়ে দিল। এরপর কটাক্ষ গলায় বলে, এই বিয়ে শুধু নামমাত্র। তোমার থেকে আমি দূরে থাকবো, আর তুমিও দূরে থাকবে। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। তোমার জন্যই আমাকে সেদিন অপমানিত হতে হয়েছিল। আমি এটা মেনে নিতে পারিনি, আর তোমাকে তো আরও না। ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে কান্না আসছিল, কিন্তু সে জানে এই মুহূর্তে দুর্বল হলে চলবে না। অনেক সংগ্রাম করতে হবে তাকে। কোন জীবনে এসে পড়ল। ঠিক আছে, শুধু এই কথাটা বলেই সে পাশের সোফায় বসে পড়ল। রিজভি বিস্ময়ের সাথে রাখলো। সে ভেবেছিল মেয়েটা কাঁদবে, অনুরোধ করবে, কিন্তু না, সে একদম চুপ। রাত গভীর হয়ে এসেছে। রিজভি জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, আর ফারা নিঃশব্দে বিছানার পাশে বসে আছে। দুজনের মাঝে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। এই মেয়ে, তুমি কি সারা রাত এভাবে বসে থাকবে আর পরে আব্বুর কাছে নালিশ করবে আমি ঘুমাতে দেইনি? ফারা পাশে সোফায় শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, গভীর রাত্রির চেয়ে ভালোবাসাহীন সম্পর্কে জড়িয়ে চিন্তায় মগ্ন রাত্রি বেশ কষ্টদায়ক। আর আপনার কাছে যদি আমি এতটাই খারাপ হই, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি নয় বড় আব্বুর মান সম্মানের জন্য রাজি হয়েছি। রিজভি ফুঁসে উঠল। কারণ আমার স্বপ্নের হাসপাতালের জমিটা দরকার। আমি আমার স্বপ্নের জন্য এই সম্পর্ক মেনে নিয়েছি,
কিন্তু তুমি কখনো আমার জীবনের অংশ হতে পারবে না। আমি বিয়ে করতে যেতে চাইনি, শুধু আব্বুর জন্য গেছিলাম, তাও এক ভুলের কারণে অবাধ্য হতে পারিনি। আর একটা কথা মনে রেখো, যেদিন আমার হাসপাতাল হয়ে যাবে সেই দিনই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কজ জোর করে সম্পর্ক হয় না, তুমিও রাজি না, আমিও রাজি না, দুজনের পরিস্থিতির শিকার। কথাগুলো বলে রিজভি ব্যালকনির দিকে চলে গেল। ফারা চুপচাপ শুয়ে রইল, তার মধ্যে শত ভাবনার বাসা বাঁধল। আজ যে মেয়েটা সম্মানের জন্য বিয়ে করলো, সে কি সত্যি এই ঘর, এই মানুষটার সঙ্গে মানিয়ে নিতে পারবে? আর ডিভোর্স কথাটা বারবার মাথায় আসছে। বিয়েটা না মানলেও এ কথা ভাবেনি, তার পরিবারে এমন কখনো হয়নি, কিন্তু জোর করে তো সম্পর্ক টিকে না। অনেক কথা ভাবতেই ফারার মনে কেমন যেন একটা হাহাকার করে উঠল। তবে কি তার জন্য এই সম্পর্ক ভবিষ্যতে কিছুই নেই? সে কি পারবে এই পরিস্থিতি বদলাতে? পারবে কি রিজভির মনের রাগ অভিমানের বরফ গলাতে? সকালে ফারা ঘুম থেকে উঠে দেখলো রিজভি রুমে নেই। সে কখন বেরিয়ে গেছে জানা নেই। হাত মুখ ধুয়ে ওড়না ঠিক করে বের হলো রুম থেকে। নিচে নামতেই কয়েকজন পরিচিত ও অপরিচিত মুখ দেখতে পেল। রান্নাঘর থেকে কেউ একজন ডাক দিল, ভাবি এদিকে আসুন। ফারা হাসলো, তবে কিছু বলল না। রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে দেখলো শাশুড়ি রেনু চৌধুরী বসে আছেন, পাশে ননদ আর কয়েকজন আত্মীয়। রেনু বেগম হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, কি ব্যাপার, নতুন বউ, ঘুম ভাঙলো এতক্ষণে? ফারা বুঝতে পারলো তার দেরি করে ওঠাটা ইস্যু হয়ে গেছে। শান্ত গলায় বলল, জি একটু দেরি হয়ে গেছে। শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বলল, শ্বশুর বাড়িতে এসব চলে না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে, বাড়ির বউয়ের দায়িত্ব পালন করতে হবে, মানিয়ে নিতে হবে। ফারা আর কথা বাড়ল না, নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুরের দিকে ফারা নিজের রুমে ঢুকলো। কিছুক্ষণ পর দরজা খুলে রিজভি ঢুকলো, চোখে ক্লান্তি বিরক্তি স্পষ্ট। ফারাকে দেখে না দেখার ভান করে ওয়াশরুমে ঢুকলো। একটু পর গোসল করে একটা সাদা শার্ট আর প্যান্ট পরে বাহির হলো। দরজা খোলার শব্দে ফারা সেদিকে তাকিয়েছিল। ভেজাগুলো মুছছে আর পাশ থেকে ফোনটা নিয়ে কিছু করছে। কি সুন্দর লাগছে, কিন্তু তার ব্যবহারের কথা মনে পড়তেই ফারা চোখ ফিরিয়ে নেয়। রিজভি তোয়ালেটা ব্যালকনিতে মেলে দেয়। দুপুরে খাবারের টেবিলে সবাই বসে আছে, ফারা নীরবে দাঁড়িয়ে আছে। সবাই বসতে ও খাবার বেড়ে দিচ্ছে। নিজের শাশুড়িকে দিতে গেলে রেনু চৌধুরী সরাসরি হাত থামিয়ে দিয়ে বললেন, আমি নিতে পারবো। আমার সামনে এই নাটকবাজি বাদ দাও। এত সহজে আমার মন জয় করতে পারবে না। ফারা মাথা নিচু করল, কিন্তু শ্বশুর আনিস চৌধুরী বললেন, এটা কেমন ব্যবহার রেনু? তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? রেনু বেগম চোখ পাকিয়ে ফারার দিকে তাকালো, কিন্তু স্বামীর কথার উত্তর দিল না। ফারা শ্বশুরের প্রতি কৃতজ্ঞ চোখে তাকালো। অন্তত একজন তো আছে যে তার পাশে আছেন। রিজভি পুরো সময়টাই চুপচাপ খেয়ে উঠে গেল। ফারা বুঝতে পারলো তার লড়াইটা সহজ হবে না। আনিস চৌধুরী খাওয়া শেষে ফারার মাথায় হাত রেখে বললেন, একটু মানিয়ে নে, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিকেলে তোর বড় আব্বু, আম্মু, রাখি সকলে আসবে। রাত্রিকে বলেছি তোকে রেডি করিয়ে দিবে, তোরা আজ ও বাড়ি যাবি। ফারার মুখে হাসি ফুটলো, আবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু উনি কি যেতে রাজি হবেন? সেটা আমার উপর ছেড়ে দে, তুই রেডি থাকবি তাহলে হবে। বিয়ে করতে পারলে শ্বশুর বাড়িও পাঠাতে পারবো। ফারা মাথা ঝাঁকিয়ে চলে গেল। তবুও চিন্তা রয়ে গেল, যদি উনি না যান। সে নিজেও চায় না রিজভি যাক, কিন্তু পরিবেশ বলে একটা কথা আছে। নতুন বউ একটা বাবার বাড়ি গেলে প্রতিবেশীরা হাজারটা কথা ছড়িয়ে দেবে, আর বড় আব্বু কষ্ট পাবে। বিকাল নামলেই এক ধরনের শূন্যতা নেমে আসে চারপাশে। দিনের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে। রোদের তীব্রতা মুছে গিয়ে একরকম কোমলতা ছড়িয়ে পড়েছে বাতাসে। গাছের পাতায় পড়া শেষ বিকালের আলো যেন সোনালি আবরণে ঢেকে দেয় পুরো প্রকৃতিকে। রাস্তার ধারে চায়ের দোকানে ভিড় বাড়তে থাকে। ধোয়া ওঠা কাপের ভেতর জমতে থাকে গল্প আর ক্লান্তির মুহূর্ত। কাজ শেষে ঘরে ফেরার পথে মানুষের মুখে থাকে দিনের ক্লান্তি, কিন্তু বিকেলের হালকা বাতাস যেন সে ক্লান্তিকে একটু হলেও প্রশমিত করে। বিকেল কখনো বিষণ্ণ, কখনো উদাসীন, আবার কখনো একান্ত আপন হয়ে ওঠে। কারোর জন্য একটা ভালোবাসার অপেক্ষা, কারোর জন্য পুরোনো দিনের স্মৃতিচারণ, আবার কারো মনে ভয়ের কারণ। শহরের ব্যস্ত রাস্তা, ব্যস্ত মানুষের সাথে ব্যস্ত ফারা। তার কারণ মনে চলছে নানা কথা। রিজভি যাবে কি না সে চিন্তায় মগ্ন, তার ভাবনাতে ব্যস্ত। তবে সে ব্যস্ততা ভালোবাসার হচ্ছে না,
হচ্ছে দায়িত্ববোধ আর সম্মান, আর লক্ষ্মী বলবে সেই হিসেবে। বিকেলে রাত্রি ফারাকে সাজাচ্ছে ও রুমে, সাথে হাসি আর খুশিও আছে। ফারা চুপচাপ পুতুলের মতো বসে আছে, ওরা ওদের মতো সাজাচ্ছে, বলছে অনেক কথাই। তবে সেদিকে ফারার কান নেই। রিজভি দুপুরে বেরিয়ে গেছে, এখনো বাসায় ফেরেনি। আনিস চৌধুরী কয়েকবার ফোন দিয়েছেন, কিন্তু রিজভি ফোন রিসিভ করেনি। ফারা সাজানো শেষ, হাসি মজা করে বলল, ভাবি তোমাকে মেরুন রঙের শাড়িতে জোস লাগছে। ভাইয়া দেখলে চোখ ফেরাতেই পারবে না, সে চিনতেই পারবে না এটা তার বউ। মেয়েটার কথা শুনে ফারা ওর দিকে তাকিয়ে ফিচেল হাসি মৃদু করে বলে, যাকে মেনে নিতে পারিনি সে আবার তার চোখের ভুল হবে। আমি তো তার চোখে বালি মাত্র। কথাগুলো মনে মনে বলল, বোধহয় ওর শুনতে পেল না, দেখতে পেল না ঠোঁটের কোণে লেগে থাকা মৃদুপের হাসি। চৌধুরী বাড়িতে আনিস চৌধুরী আরও কিছু পরিচয় লোকজন এসেছে, হয়তো তাদের অফিসের কাজে যুক্ত তারা। ফারা চুপচাপ সোফায় বসে আছে, কেউ কথা বললে হাসি মুখে উত্তর দিচ্ছে, অনেকে রিজভির খোঁজ করছে। তখন আনিস চৌধুরী মুখ কালো করে উত্তর দিলেন, একটা কাজে গেছে, এসে পড়বে। ফারা মাথা নিচু করে বসেছিল, তখনই হুট করে কেউ একজন এসে জড়িয়ে ধরে। কেউ বলে উঠল, ফারা মা। ফারা চট করে তাকালো, দেখলো রাখি ওকে জড়িয়ে ধরেছে, মুখে মিষ্টি হাসি। পাশে আজহার রহমান দাঁড়িয়ে আছে, স্নেহের ডাক্তার তিনি দিয়েছেন। ফারা উঠে দাঁড়ালো, বড় আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, তবে নিঃশব্দে, কেউ শুনতে পেল না সে শব্দ। আজহার রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? ফারা হাসার চেষ্টা করে উত্তর দিল, ভালো আছি বড় আব্বু। ফারা ভালো আছি বললেও আজহার রহমান তার মুখের মিথ্যা হাসির দিকে তাকিয়ে রইল। আমি জানি মা, তোর চোখের বলতেছে তুই ভালো নেই, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। সেদিন ঠিকই সুখে থাকবি। এই মিথ্যা হাসির বদলে সুখের হাসি ফুটে উঠবে ঠোঁটের কোণে। আনিস চৌধুরী ছুটে এলেন, আজহার রহমানের সাথে কুশল বিনিময় করলেন। সাথে আরও কয়েকজন এসেছেন, তাদের সাথে কথা বললেন, সবাইকে বসতে বললেন। আজিয়া বেগমকে না দেখে ফারা রাখিকে জিজ্ঞেস করলো, বড় আম্মু কোথায়? আম্মু আসেনি, জামাই যাবে, কি রান্না করবে, কি খাবে সেসব নিয়ে ব্যস্ত তিনি। ফারা শুধু হাসলো, কিছু বলল না। রাখিও জিজ্ঞেস করলো, কেমন আছিস? আমার জায়গায় তুমি থাকলে হয়তো ভালো থাকতাম, বাকিটা বুঝে নিও। রাখির মুখটা চুপসে গেল, একটু পরে আবার কিছু ভেবে হাসলো। সে ফারার হাত ধরে বসিয়ে বলল, যা হয় ভালোর জন্যই হয়। এত ভালো আমার সাথে কেন হলো? এত ভালো আমি তো কখনো চাইনি। নিয়তি কার সাথে কার বাঁধন জুড়ে তা ঠিক করাই থাকে। রিজভি তোর ভাগ্যে ছিল, তাই সে তোর জীবন সঙ্গী হয়েছে। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার আগেই সব ধ্বংস হয়ে যাবে। এই কথা মনে মনে বলল, রাখি শুনতে পেল না। বাসায় এত আত্মীয় স্বজন, অথচ রেনু বেগমের কোনো দেখাই নেই। অতিথিদের স্বামীর, তার বাবা মা আর রাত্রি থেকে দিচ্ছে। আজহার রহমান বেয়ানকে না দেখতে পেয়ে এবার জিজ্ঞেস করে বলেন, বিআই সাহেব, বেআইন কই? এসে থেকে ওনাকে দেখছি না। আবার জামাই বাবা নেই। বুঝতে পারছি জামাই বাবা ফারহাকে পছন্দ নয়, কিন্তু আজ তো আমাদের সাথে যেতে হবে। জামাই ছাড়া মেয়েকে নিয়ে গেলে মানুষ নানা কথা বলবে, এমনিতেই অনেক কথা বলছে কাল। আনিস চৌধুরী আজহার রহমানকে বুঝতে না দিয়ে বললেন, তেমন কিছু না রেনু, হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, ওর নাকি মাথা ব্যথা করছে, তাই নিচে নামেনি। আর রাজভি যাবে, ফোন করেছি, এখনই আসবে। আনিস চৌধুরী মারানো কথায় তিনি কতটুকু বিশ্বাস করলো তা ঠিক বোঝা গেল না, তবে মুখটা মলিন। আনিস চৌধুরী উঠে গেলেন, ফোন বাহির করে রিজভিকে কল দিলেন। এবার কল ধরলো। রাজভি কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় এসো, নয়তো ভালো হবে না। তুমি জানো না আজ তোমাদের ও বাড়িতে যেতে হবে? ও বাড়ি থেকে মেহমান এসে বসে আছে, তোমার আসার নাম নেই। ও পাশ থেকে রিজভি কিছু বললো কিনা শোনা গেল না। আনিস চৌধুরী ফোন রাখার আগে বলল, 30 মিনিটের মধ্যে বাসায় আসবে। রিজভি ঠিক 30 মিনিট পরেই বাড়ির দরজায় পা রাখলো। বাড়ির পরিবেশ একটু উৎসব মুখর হলেও তার মুখে এক ধরনের অনাগ্রহের ছাপ স্পষ্ট, যেন এই বাড়ির আলো, এই মানুষের ভিড় তার কাছে একবারে অর্থহীন। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশ দেখে নিল, তারপর ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। ফারা তখনও সোফায় বসেছিল, আনমনে হাতের আঙুলের মাথায় নখ চালাচ্ছিল। রিজভির উপস্থিতি অনুভব করলেও মুখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করলো না। তবে রাখি খেয়াল করলো ওর অভিব্যক্তি। এক মুহূর্তের জন্য রাখির চোখে একটা বিদ্যুতের হাসি খেলে গেল। রিজভি ভেতরে ঢুকতেই আনিস চৌধুরী চোখ বড় করে তাকালেন। তার চোখের ভাষা স্পষ্ট, তিনি সন্তুষ্ট নন ছেলের ওপর, কিন্তু অতিথিদের সামনে কিছু বললেন না। আজহার রহমান তখনই রিজভিকে ডাক দিলেন।
এসো বাবা, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রিজভি ভদ্রতার হাসি হেসে সামাল দিল। আজহার রহমান স্নেহ ভরে তার মাথায় হাত রাখলেন, কিন্তু সেই স্পর্শ রিজভির হৃদয়ে কোনো উষ্ণতা জাগাতে পারল না। সামির এক প্রকার জোর করে রিজভিকে ফাড়ার পাশে বসিয়ে দিল। রিজভি কেবল সামিরের দিকে রাগী চোখে তাকালো, কিন্তু চারপাশে মানুষ থাকার কারণে কিছু বলতে পারল না। রিজভি বসাতে ফাড়া একটু সরে এলো, যেন তার উপস্থিতি তার জন্য অসহ্যকর। সেই সূক্ষ্ম সরে আসাটা রিজভির চোখ এড়ায়নি, কিন্তু সে কিছু বলল না, কেবল এক গভীর দৃষ্টি নিক্ষেপ করলো ফাড়ার দিকে। সময় ফুরিয়ে এলো। আজহার রহমান বাহির হওয়ার জন্য তাড়া দিতে লাগলেন। ফাড়া রেডি হয়ে আছে, ওর যা ড্রেস সব ওই বাড়িতে আছে। যেহেতু আজ গিয়ে কালই আসবে, তাই কিছু নিতে হয়নি। রিজভি নিজের রুমে গিয়েছে, ওর জন্য অপেক্ষা করছে। রিজভির রুমে আনিস চৌধুরী আছেন। বাবা ছেলের মাঝে বেশ সময় ধরে কথা কাটাকাটি হলো, তবে কেউ শুনতে পেল না। এক সময় বাধ্য হয়ে রিজভি রাজি হলো। আনিস চৌধুরীর দিকে তাকিয়ে বলল, যাচ্ছি, সব মেনে নিচ্ছি, কিন্তু একদিন এই সম্পর্ক থাকবে না। এক সময় আপনাকে দেখলে মুখ ফিরিয়ে নিব, আর আমি আজকে গিয়ে সকালে আসবো এবং বিকালে ঢাকা চলে যাব। সে সময় কখনো আসবে না, এতটুকু বিশ্বাস আছে। আর তোমার তো 1 সপ্তাহ ছুটি, তাহলে এত তাড়াতাড়ি ঢাকায় কেন? আমার কাজ আপনাকে বলে কয়ে আসবে না, আমি কাল যাব। বিয়াদবি করছো? রিজভি কিছু বলল না, রেগে বাবার দিকে তাকিয়ে হনহনিয়ে রুম থেকে বেরোলো। গন্তব্য শুরু হলো। আজহার রহমান গাড়িতে আগে ছুটলেন। রিজভি আর ফাড়া এক গাড়িতে যাবে, সাথে যাবে সামির আর রাত্রি। ওরা দুজনে পিছনে বসলো, ফাড়াকে ঠেলে সামনে বসালো। রিজভি বিরক্তি চোখে তাকালো। ফাড়া চুপচাপ বসলো। গাড়ির সিটের কোনায় একটু ময়লা লেগেছিল। ফাড়া তা টিস্যু দিয়ে মুছে হাতের ছোট ব্যাগটা রাখলো, যেটা আনিস চৌধুরী দিয়েছেন একটু আগেই। রিজভি সেটা দেখলো, অসহ্য বিরক্তি চাহনি দিয়ে বিদ্রুপ ধীর কণ্ঠে বলল, আমি ওই ময়লায় জড়ানো টিস্যুটার মতো, যার নিয়তি ব্যবহার শেষ ছুঁড়ে পড়া। কথাটা ভাবতেই ফাড়া নিতেজ হয়ে গেল। চোখ ফিরিয়ে জানলার দিকে চেয়ে রইল। গাড়ির ভিতরে একটা চাপা নীরবতা। সামিরা রাত্রি পিছনে বসে ফাড়া আর রিজভির মাঝে তৈরি হওয়া শীতল দেওয়ালটা অনুভব করছে, কিন্তু কিছু বলছে না কেউ। ফাড়া জানলার বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যার আবছা আলো চারপাশে একটা বিষণ্ণ আবরণ ছড়িয়ে দিয়েছে। গাছপালার ছায়া, রাস্তার বাতির হলুদ আভা, সবকিছুই তার শূন্য চোখে একরকম নিস্তব্ধতা এনে দিচ্ছে। রিজভি গম্ভীর মুখে বসে আছে, মাঝে মাঝে হাতের আঙুলটা ভাগ করে ফোনটা দেখছে, কিছু যেন একটা ভাবছে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। রাত্রি ফাড়ার কানে কানে বলল, ভাবি, কিছু একটা বলো না, এই বরফের মতো পরিবেশ আর সহ্য হয় না। ফাড়া লান হাসলো, কিন্তু কিছু বলল না। রিজভি হঠাৎ বিরক্তি সুরে বলল, গাড়িতে বসে বসে ফিস করাটা বন্ধ করো। রাত্রি মুখ টিপে হেসে বলল, আরে ভাইয়া, তুমি না এমন ছিলে না? আগে আমাদের সাথে কত হাসতে, কত মজা করতাম, এখন কেন একেবারে কংক্রিটের মতো হয়ে গেছো? রিজভি কিছু বলল না, কেবল গাড়ির কাঁচ নামিয়ে দিল। ঠান্ডা বাতাস হু করে ভেতরে ঢুকে গেল। ফাড়ার শাড়ির আঁচল একটু উড়ে গেল বাতাসে। সে আঁচল ঠিক করলো ধীরে। এই নীরবতা, এই দূরত্ব, এই সম্পর্কের ভার, সবকিছু যেন তার হৃদয়ের অসহ্য রকমের চাপ ফেলছে। হুট করে সামির বলল, বুঝলে ভাবি, ভাইয়া আগে এমন ছিল না, হঠাৎ এমন হয়ে গেল। আগে কত মজা হতো ডাক্তার আপর। বলতে গিয়ে থেমে গেল। রিজভি গাড়ির ব্রেক কষে রাগি চোখে তাকালো। স্বামীর কথা ঘুরিয়ে হেসে কেটে দিল। ফাড়া কপাল কুঁচকে তাকালো, কিছু বুঝলো না। স্বামীর বলছে, মানে এই যে তুমি আগে কথায় কথায় রেগে যেতে না, এখন রেগে যাও, এটাই বললাম আর কি। ডাক্তার মানুষের এত রাগ করতে নেই, আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো তোমরা ডাক্তাররা বলো। রাত্রিও মতামত জানালো। হ্যাঁ, ঠিকই তো। রিজভি এবার বিরক্ত হয়ে বলল, তোমাদের এই বাজে কথা শুনতে আমার ইচ্ছা নেই, শান্ত হয়ে বসো। রাত্রি আর স্বামীর চুপ করে রইল, কিছু বলল না। গাড়ি কিছুক্ষণ পর ফাড়াদের গেটের সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা নেমে এসেছে। 2 তলা বাড়িটা তেমন রাজকীয় না হলেও বেশ সুন্দর দেখতে। বাহিরে সাদা আর গোলাপি রং করা। বাড়িটির নাম বড় বড় অক্ষরে লেখা, আজহার মঞ্জিল। আশেপাশে হরেক রকম ফুলের গাছ লাগানো। এসব ফাড়া লাগাতেও যত্ন নেন। এসব ফাড়া লাগালেও যত্ন নেয় ওর বড় আম্মু, তাকে ঢাকায় থাকতে হয়। এটা ফাড়ার নিজের বাড়ি। গাড়ির দরজা খুলতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা আজহার চৌধুরী আর রাখি সহ আরো কয়েকজন এগিয়ে আসলো।
ফারা ধীরে নামলো। এই বাড়িটি প্রতিটি কোণ, প্রতিটি ইট পাথর তার পরিচিত, কিন্তু আজ যেন এই বাড়িও তার কাছে অচেনা লাগছে। আজহার রহমান হাসি মুখে এগিয়ে এসে বললেন, এসো বাবা এসো। ওনারা রিজভিকে স্বাগত জানালো। রিজভি নির্লিপ্তভাবে চারপাশে দেখলো। বাড়ির সামনে আজহার রহমান ও রাক্ষী সহ আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। নতুন জামাই আসছে, অভ্যর্থনা জানানোর জন্য হয়তো। রাখি তখনই এসে ফারার হাত ধরলো।